আমাদের টপিক হচ্ছে আজকে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে আমাদের ফিজিওলজির সেকেন্ড কন্ট্রোলিং সিস্টেম। কি বললাম? এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন, এটা হচ্ছে আমাদের বডির সেকেন্ড কন্ট্রোলিং সিস্টেম। তাহলে ফার্স্ট কন্ট্রোলিং সিস্টেম কি? ফার্স্ট কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের বডির ফার্স্ট কন্ট্রোলিং সিস্টেম, এবং এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে আমাদের বডির সেকেন্ড কন্ট্রোলিং সিস্টেম। তো এন্ডোক্রাইন সিস্টেম দু ধরনের হয়, দুটো টাইপের এন্ডোক্রাইন সিস্টেম হয়। নাম্বার ওয়ান, এটা টু টাইপ। এক হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, নাম্বার টু হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। দুটো টাইপ বললাম, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা কি, তারপর আমরা এক্সোক্রাইনটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট এন্ডোক্রাইনটা বলি। রিলিজ হরমোন directly into the blood stem। এর মানে কি? রিলিজ হরমোন ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড স্টেম। হরমোন ডাইরেক্ট রিলিজ হয়ে আমাদের ব্লাড স্টেম মানে হচ্ছে রক্ত প্রবাহ। ব্লাড স্টেমের বাংলা হচ্ছে রক্ত প্রবাহ। তাহলে হরমোন ডাইরেক্ট রিলিজ হয়ে আমাদের রক্ত প্রবাহের সাথে সরাসরি মিশছে। এইটা কে করে? এইটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজ। এর এক্সাম্পল কি কি হবে আমাদের? এক্সাম্পল কয়েকটা দিয়ে দিই। পিটিউটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড এটা কোথায় থাকে? আমাদের কিডনির উপরে, দুটো কিডনির উপরে থাকে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুখানা। তাহলে পিটিউটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, ওভারি, ফিমেলের ক্ষেত্রে ওভারি, মেলের ক্ষেত্রে টেস্টিস। এগুলো এক্সাম্পল হচ্ছে কোথায়? আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে হরমোন ডাইরেক্ট রিলিজ করে একদম রক্ত প্রবাহের মধ্যে মিশে যাচ্ছে, কোনো কিছু ভায়া হয়ে আসতে হচ্ছে না, ডাইরেক্টলি কাজ হচ্ছে। কাজটা করাচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমের ফার্স্ট টাইপ হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবারে আসবো আমরা সেকেন্ড নাম্বার আমাদের, আমি এইটা মুছে দিচ্ছি ওপরটা। নাম্বার টু হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। নামটা শুনেই বোঝা যাচ্ছে এক্সো। এক্সো মানে
বাইরের দিকে, এন্ডো মানে ভিতরের দিকে। আমরা পড়েছিলাম না সেলসে এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, একটা ভেতর থেকে বাইরে আসছে, একটা বাইরে থেকে ভিতরে যাচ্ছে। তো এক্সো মানে ডাইরেক্টলি রক্ত প্রবাহে মিশবে না, তার একটা কোনো ট্র্যাক্ট দরকার। ট্র্যাক্ট মানে কি? একটা রাস্তা দরকার, যে রাস্তা দিয়ে সে যাবে, গিয়ে সে মিশবে। তাহলে এক্সোক্রাইনকে আমরা কি বলবো? রিলিজ সাবস্টেন্স থ্রু ডাক্ট, ডিইউসিটি, ডাক্ট। ডাক্ট মানে হচ্ছে নালী, মানে কোনো একটা জিনিসকে যদি বেরোতে হয়, সেই জায়গা থেকে সে বেরোলো, বেরোনোর পর একটা ডাক্ট বা নালীর মধ্যে দিয়ে তাকে যেতে হবে। ডাক্ট বা নালীর মধ্যে দিয়ে গিয়ে সে কোথায় যাবে? টু স্পেসিফিক লোকেশন অফ দ্য বডি। তাহলে এন্ডো আর এক্সোর মধ্যে কিন্তু আমরা দুটো ডিফারেন্স দেখলাম। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এন্ডো ডাইরেক্টলি বেরিয়ে রক্ত প্রবাহের মধ্যে মিশবে, তার কোনো ট্র্যাক্ট বা নালীর দরকার নেই। আর এক্সোতে কি দেখছি? এক্সো বেরোলো একটা সাবস্টেন্সেস। সাবস্টেন্সেস কেন বলা হচ্ছে? এন্ডোর ক্ষেত্রে যেমন স্পেসিফিক সেটা হরমোনই ছিল, এক্সোর ক্ষেত্রে কিন্তু সেটা ডাইরেক্টলি হরমোন নাও হতে পারে, হরমোন ছাড়াও আদার্স কিছু হতে পারে। সেই জন্য এই কথাটা বলা হচ্ছে রিলিজ সাবস্টেন্স, সাবস্টেন্সেস, অনেকগুলো একসাথে সাবস্টেন্সেস। কিসের মধ্যে দিয়ে বেরোলো? থ্রু ডাক্ট, ডাক্ট বা নালীর মধ্যে দিয়ে বেরোলো। বেরিয়ে কোথায় যাবে? ব্লাড স্টেমেই যে যাবে এমন কোনো কথা নেই। কোথায় যাবে? স্পেসিফিক লোকেশন অফ দ্য বডি, মানে বডির একটা নির্দিষ্ট লোকেশনে সে পৌঁছাবে। সে রক্ত প্রবাহের মধ্যেই মিশবে এমনটা নয়, সে একটা স্পেসিফিক লোকেশনের মধ্যে পৌঁছাবে। তাহলে রিলিজ সাবস্টেন্সেস থ্রু ডাক্ট স্পেসিফিক লোকেশন অফ দ্য বডি। এর এক্সাম্পল আমরা কি দেবো? এর উদাহরণ যেমন একটা উদাহরণ দিই, স্যালাইভা। স্যালাইভা মানে কি? স্যালাইভা মানে হচ্ছে আমাদের লালা রস, যেটা আমাদের মুখের ভেতর থেকে বেরোচ্ছে, লালা রস। সেই স্যালাইভা কি করে? স্যালাইভা বেরোচ্ছে কোথা থেকে? স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড এমন একটা গ্ল্যান্ড যেখান থেকে স্যালাইভা বেরিয়ে একটা ড্রাগ বা নালীর মধ্যে দিয়ে এসে আমাদের মুখে আসছে, যে খাবারটাকে আমাদের তার সাথে মেশাচ্ছে, তবে আমরা খাবারটাকে গিলতে পারছি বা গলার্ধকরণ করতে পারছি। তাহলে স্যালাইভা একটা এক্সাম্পল, যার কোথা থেকে বেরোচ্ছে পাশে লিখে লিখে রাখতে পারেন, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে। যেমন হচ্ছে আর একটা এক্সাম্পল দিই, সোয়েট। সোয়েট মানে কি? সোয়েট মানে হচ্ছে ঘাম। সোয়েট কোথা থেকে বেরোচ্ছে? আমাদের ঘর্ম গ্রন্থি থেকে বেরোচ্ছে, সোয়েট গ্ল্যান্ড থেকে। পাশে লিখে রাখুন সোয়েট কোথা থেকে বেরোচ্ছে, সোয়েট গ্ল্যান্ড। তাহলে সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট বেরোলো, বেরিয়ে একটা ড্রাগ বা নালীর মধ্যে দিয়ে গেল, গিয়ে আমাদের দেহের বাইরে বেরিয়ে গেল। তাহলে স্যালাইভা কিন্তু একটা স্পেসিফিক আলাদা লোকেশন, সোয়েট একটা স্পেসিফিক আলাদা লোকেশন, প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট আলাদা লোকেশনে পৌঁছাচ্ছে। ডাইরেক্টলি ব্লাড স্টেমেতেই মিশছে এমনটা না, কিন্তু সেটা হরমোনও হতে পারে, আদার্স কোনো থিংসও হতে পারে। যেমন স্যালাইভা হলো ঘাম হলো। আর যেমন টিয়ার্স, টিয়ার্স মানে কি? টিয়ার্স মানে আমাদের চোখের জল। কোথা থেকে বেরোয় টিয়ার্স? পাশে লিখে রাখুন ল্যাক্রিমাল গ্ল্যান্ড, LACRIMAL, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথায় অবস্থিত? ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে আমাদের চোখেতে, যেখান থেকে আমাদের চোখের জলটা নিঃসৃত হয়। টিয়ার্স সেটা বেরিয়ে একটা লোকেশনে গেল। আর কি? মেমারি গ্ল্যান্ড, যেখান থেকে মিল্ক সিক্রেশন হয়, সেটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড। মেমারি গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেশন হয়ে সেটা একটা নির্দিষ্ট লোকেশনে পৌঁছালো, সেখান থেকে সিক্রেশন হলো। তাহলে
এন্ডোক্রাইন সিস্টেম আর এক্সোক্রাইন সিস্টেম এইটা হচ্ছে মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের দুটো পার্ট, যেটাকে আলাদা আলাদা ভাবে একটা স্পেসিফিক লোকেশনে যাবে আর একটা ব্লাড স্টেমেতে গিয়ে মিশবে। আচ্ছা, এই পর্যন্ত সকলের কাছে বোঝা গেছে? একটু বলুন। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি নেক্সট পার্টে যাচ্ছি। ওপরটা মুছে দিলাম। আচ্ছা, এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড আমরা পড়লাম, এর কিছু টাইপ আছে, 3 ধরনের টাইপ আছে। এন্ডোক্রাইন সিস্টেমের দুটো টাইপ বললাম, এবার যেটা বলতে চলেছি সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের 3টে টাইপ, 3 টাইপ। যেটাকে আমরা প্রেজেন্ট করব MAH। মনে রাখার জন্য এই 3টে মনে রাখবো, কি? MAH। তাহলে M ফর সামথিং, A ফর সামথিং, H ফর সামথিং, কিছু তো একটা আছে যার জন্য এটার নাম দেওয়া হয়েছে MAH। দেখা যাক কি আছে। নাম্বার 1, মেরোক্রাইন গ্ল্যান্ড। কি পেলাম? এম ফর কি পেলাম? এম ফর পেলাম মেরোক্রাইন গ্ল্যান্ড, যেটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। মেরোক্রাইন গ্ল্যান্ডটা কি, মানে এটা কি এর ডিফারেন্স বাকি গ্ল্যান্ড গুলোর সাথে? প্রত্যেকটা গ্ল্যান্ডই কিছু না কিছু সিক্রেশন করছে, কিছু নিঃসরণ করছে। নিঃসরণের মধ্যে কিছু ডিফারেন্স আছে আমাদের। কি ডিফারেন্স? No part of the cell is lost with সিক্রেশন। একটা সিক্রেশন যে হলো, সেই সিক্রেশনের সাথে কোনো পার্ট, সেল, আমাদের কোষের কোনো রকম সেল কিন্তু লস্ট হলো না, নষ্ট হলো না। এটা কি জিনিস? কি নষ্ট না হলো? যেমন আমরা একটা উদাহরণ যদি দিই মেরোক্রাইন গ্ল্যান্ডের, সেটা হচ্ছে কি স্যালাইভারি গ্ল্যান্ড। অনেকেরই প্রশ্ন আসবে মনেতে যে ম্যাম সিক্রেশন হচ্ছে, তাহলে তার সাথে সেল তো বেরোবেই, সেল না বেরিয়ে কোথায় যাবে? তাহলে সেলটা লস্ট হলো না মানেটা কি? আমরা যদি একটু ভাবি যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভা বেরোচ্ছে আমাদের, সেই স্যালাইভা খাবারের সাথে মিশে আমরা কিন্তু আমাদের মধ্যে ইনটেক করে নিচ্ছি, এটা কিন্তু বাইরে বেরিয়ে নষ্ট হয়ে যাচ্ছে না। তাহলে নো পার্ট অফ দ্য সেল ইজ লস্ট, কোন রকম সেলের পার্ট লস্ট হচ্ছে না। যে পরিমাণ স্যালাইভা আমাদের সিক্রেট হচ্ছে, সেই পরিমাণ স্যালাইভা ইউটিলাইজ হয়ে আবার আমরা ভেতরে ইনটেক করে নিচ্ছি। তাহলে মেরোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, কিছু লস হচ্ছে না। নাম্বার 2, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। কি দিয়ে রিপ্রেজেন্ট করব? এ। এম এর পর হলো এ, তাহলে এম হলো, এ হলো অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, the top of the
cell is lost with secretion. এটাই আমি শর্টে সি এইভাবে দিলাম, এটা মানে কিন্তু উইথ, শর্ট উইথ। তাহলে কি বললাম, অ্যাপোক্রাইন গ্ল্যান্ডটা কি? টপ অফ দ্য সেল ইজ লস্ট উইথ সিক্রেশন, মানে যে সিক্রেশনটা হলো সেই সিক্রেশনের সাথে মেন যে সেল, টপ অফ দ্য সেল, সেটাই লস্ট হলো। কি হলো, যেমন এক্সাম্পল দিই, মেমারি গ্ল্যান্ড। মেমারি গ্ল্যান্ড থেকে কি সিক্রেশন হয়? মিল্ক সিক্রেশন হয়, দুগ্ধ নিঃসৃত হয়। তাহলে মেমারি গ্ল্যান্ড থেকে যে দুগ্ধ বা মিল্কটা বেরোলো তার সাথে টপ অফ দ্য সেল সেটা বেরোলো, এবং সেটা কিন্তু আর রিটার্ন যাবে না আমাদের শরীরে। ম্যারোক্রাইনের ক্ষেত্রে কিন্তু স্যালাইভার সাথে বেরোনো সেল আমাদের বডিতে রিটার্ন গেল, কিন্তু টপ অফ দ্য সেল, একদম মুখ্য যেটা মিল্ক সিক্রেশনের সাথে যে মেন সেল বেরোবে সেই সেল কিন্তু আর মেমোরি গ্ল্যান্ডের মধ্যে ফেরত যাবে না, মিল্ক সিক্রেশন হয়ে বাইরে আসবে। তাহলে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড আর মেরোক্রাইন গ্ল্যান্ড দুখানা হলো। নাম্বার 3 আসি, যার যেখানটা বুঝতে অসুবিধা হবে জিজ্ঞাসা করবেন। নাম্বার 3, হলোক্রাইন গ্ল্যান্ড। কি বলেছি, MAH, তাহলে এইচটা বাকি ছিল। এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের হলোক্রাইন গ্ল্যান্ড। হলোক্রাইন গ্ল্যান্ডের মানে কি জিনিসটা কি? whole cell detaches from secretion. whole cell detaches from secretion. এই হলোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা হচ্ছে তার সাথে কিন্তু যতটা পরিমাণ সেল আমাদের থাকছে, হোল সেল টোটাল পুরোটা কিন্তু সিক্রেশনের সাথে বেরিয়ে আসছে। মেরোক্রাইনে কিছুই লস হলো না, অ্যাপোক্রাইনে টপ অফ দ্য সেল লস হলো, এন্ড হলোক্রাইনে হচ্ছে যে পরিমাণ সেল সিক্রেশনের সাথে বেরোচ্ছে পুরোটা পরিমাণ, হোল অফ দ্য সেল ডিটাচেস ফ্রম সিক্রেশন, পুরোটা পরিমাণ সেল কিন্তু আমাদের বডির বাইরে চলে আসছে। হোল অফ দ্য সেল ডিটাচ। সিবেসিয়াস গ্ল্যান্ড এর এক্সাম্পল, এই নামটা অনেকেরই কিন্তু শোনা। সিবেসিয়াস গ্ল্যান্ড আমাদের বডির এমন একটা গ্ল্যান্ড যেখানে কি থাকে, আমাদের সিবেসিয়াস ফ্লুইড থাকে। সেই সিবেসিয়াস ফ্লুইড যখন সেক্রেশন হয় পুরোটাই কিন্তু আমাদের বডির বাইরে বেরিয়ে আসে, এবং এই সিবেসিয়াস গ্ল্যান্ডে কিন্তু একটা সিস্ট হয়। এটা একটা ডিজিজ, আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুবিধার জন্য বলে রাখি। সিবেসিয়াস গ্ল্যান্ডে কিন্তু একটা সিস্ট হয়, সেটাকে বলা হয় সিবেসিয়াস সিস্ট। পুরো সিক্রেশনটা বেরিয়ে আসে এবং একটা বয়েল বা ফোড়ার মতো আকৃতি নেয় সেই জায়গাটা, কিন্তু নর্মাল বয়েলের সাথে তার অনেকটা ডিফারেন্স। নর্মাল বয়েল যেমন বা ফোড়া যেমন কিছুদিনের মধ্যেই আবার ডিসঅ্যাপিয়ার করে যায়, সিবেসিয়াস সিস্ট কিন্তু ট্রিটমেন্ট না করলে আপনা থেকে যায় না, ওইখানেই ওই পজিশনে থাকবে। এবং সিবেসিয়াস সিস্টের সাথে নর্মাল বয়েলের কি ডিফারেন্স? সিবেসিয়াস সিস্টে আমরা কি দেখবো, এইটা যদি একটা সিস্ট হয়, আমি একটা গোল একটা জাস্ট বোঝানোর জন্য করছি, মুখে একটা কালো মতো এরকম জায়গা আমরা দেখতে পারবো। নর্মাল ফোড়াতে কি দেখেছি আমরা, একটা মুখ হয় না লাল মতো, যে মুখটা ফেটে গিয়ে রাপচার হয়ে পাস বা পুঁজ সেখান থেকে বেরিয়ে যায়। সিবেসিয়াসের ক্ষেত্রে কি হবে, ভেতরে কিন্তু সিবেসিয়াস ফ্লুইড আছে, সিবেসিয়াস পাস আছে, সেটা বেরোতে পারছে না, এই যে, কিন্তু মুখে একটা কালো মতো একটা
তৈরি হয় যেটাকে বলা হয় সিবেসিয়াস হর্ন। এইটা দেখেই বুঝতে হবে যে পেশেন্টের সিবেসিয়াস সিস্ট হয়েছে। হোল অফ দ্য সেল টোটাল রাপচার হয়ে বেরিয়ে আসে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় সিবেসিয়াস সিস্ট। কিছুই থাকে না সেলের এবং সেটাকে বার করে দেওয়া হয় এবং এটা জাস্ট আমি ক্লিনিক্যালে বোঝার সুবিধার জন্য আপনাদের বলে রাখলাম, কারণ এই ধরনের যারা প্র্যাকটিস করবেন এই ধরনের পেশেন্ট পেতেই পারেন সিবেসিয়াস সিস্টের। তাহলে এই তিনটের মধ্যে কার কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলুন, নাকি বোঝা গেছে? বলুন। কোনো উত্তর আসছে না, বোঝা যাচ্ছে না নাকি? ম্যাডাম আমাকে ওই একটু বুঝিয়ে দিন, এখন একটু নেটওয়ার্কের কোন জায়গাটা কোন জায়গাটা? ওই সিবিএসইএস সিস্টার ব্যাপারে একটু বললেন আপনি, আমি তখন বুঝতে আচ্ছা পারলাম না আচ্ছা নেটওয়ার্কের আচ্ছা, ইস্যুর কারণে। ঠিক আছে বলে দিচ্ছি। সিবেসিয়াস সিস্ট হচ্ছে আমরা যে হলোক্রাইন গ্ল্যান্ড বললাম, সেই হলোক্রাইন গ্ল্যান্ডে কি হয়, যে পরিমাণ সিক্রেশন হয় তার সাথে হোল অফ দ্য সেল ডিটাচ হয়ে যায়, মানে যতটা পরিমাণ সেল আছে সেই জায়গায় সেই পরিমাণ টোটাল সেলটা সিক্রেশনের সাথে বেরিয়ে আসে। এক্সাম্পল কি দিলাম? এক্সাম্পল দিলাম সিবেসিয়াস সিস্ট। সিবেসিয়াস সিস্টটা কি? সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে এক ধরনের ফ্লুইড নিঃসরণ হয়, যে যে সেলটার সাথে পুরোটা ফ্লুইডটা বাইরে বেরিয়ে আসে। সিস্টটা কখন তৈরি হয়? ওই ফ্লুইডটা যখন বাইরে আমাদের বেরোতে পারে না, তখন কি হয়, সেই জায়গাটায় ওই ফ্লুইডটা অ্যাকুমুলেশন হতে থাকে, জমতে থাকে। আস্তে আস্তে ওই জায়গাটা জমতে জমতে একটা সিস্ট বা বয়েলের আকার ধারণ করে। আমি বললাম নর্মাল বয়েলের সাথে, নর্মাল বয়েল বা ফোড়া যেমন ইজিলি ডিসঅ্যাপিয়ার করে যায়, সিবেসিয়াস সিস্ট কিন্তু ট্রিটমেন্ট ছাড়া ডিসঅ্যাপিয়ার করে না। কেন ডিসঅ্যাপিয়ার করে না? কারণ এইটাই বললাম যে এটা যদি একটা সিবেসিয়াস সিস্ট হয়, এর ভেতরে ফ্লুইড বা পাস আছে যেটা বেরোতে পারছে না, এখানে একটা মুখ তৈরি হয়, কালো মতো একদম। নর্মাল বয়েলে কিন্তু কোনো কালো মুখ থাকে না, মুখ লাল হয়ে যায় পাসটা বেরোনোর জন্য। চেনার একটাই উপায়, সিবেসিয়াস হর্ন বলে এটাকে। এই কালো মুখটা, এটার মাধ্যম দিয়ে সিবেসিয়াস ফ্লুইডটাকে বার করতে হয়। ওটা একদম ফিক্সড মুখের মতো এঁটে বসে থাকে। ট্রিটমেন্ট করে ওই মুখটাকে ফাটিয়ে বাইরে বার করতে হয়। নর্মাল বয়েলের মতো ওটা সহজে আপনা থেকে বেরোয় না। এটাই হচ্ছে ডিফারেন্স। ওটা কি মুখের মতো থাকবে না? হ্যাঁ, কি বলছি সিবিএসইএস হর্ন যেটা কি মোলের মতো হয়ে থাকবে? না, মূল আলাদা জিনিস। ফোড়াই হবে, জাস্ট বয়েলের মতোই দেখতে হবে, কিন্তু বয়েল যেমন লাল রঙের মুখ থাকে, সিবেসিয়াস সিস্টের মুখটা একদম কালো হয়ে যাবে, একটা মুখ তৈরি হবে কালো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের হলো এক্সোক্রাইন গ্ল্যান্ডের তিনটে টাইপ আমরা পড়লাম। এবার কি পড়বো? এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আমরা কিছু আমাদের এক্সাম্পল দিয়েছি, এবার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, মেন জিনিসগুলো নিয়ে। এখানে হরমোনের মেন পার্ট, এন্ডোক্রাইন সিস্টেম। আচ্ছা, এন্ডোক্রাইন সিস্টেমের জন্য আমি এন্ডোক্রাইন সিস্টেম না, এটা সিস্টেমটা তোমরা পড়ছি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে টাইপটা বললাম, টোটালটা হচ্ছে সিস্টেম। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আমি কিছু এক্সাম্পল দিলাম, তাই তো? লিখেছেন আপনারা, নোট করেছেন। ফার্স্ট এক্সাম্পল কি দিয়েছি? পিটিউটারি গ্ল্যান্ড।
আচ্ছা, পিটিউটারি গ্ল্যান্ড কোথায় অবস্থিত? পিটিউটারি গ্ল্যান্ড তো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড আমাদের, যে গ্ল্যান্ডটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়? মানে আমাদের বডির যত হরমোন সিক্রেশন হয় তার মোটামুটি 90% আমরা ধরে রাখতে পারি পিটিউটারি গ্ল্যান্ডের কাজ। পিটিউটারি গ্ল্যান্ড যদি কোনো রকম ভাবে কাজ না করতে পারবে, আমাদের বডির হরমোনাল সিস্টেমটাই পুরো ডাউন হয়ে যাবে। তাহলে সেই জন্য পিটিউটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। পাশে লিখে রাখুন। আচ্ছা, এই পিটিউটারি গ্ল্যান্ড কোথায় অবস্থিত? আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস। কোথায়? আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে অবস্থিত আমাদের পিটিউটারি গ্ল্যান্ড। আরো স্পেসিফিক বলতে গেলে সেলা টার্সিকা। এই হাইপোথ্যালামাসের একটা জায়গার নাম হচ্ছে সেলা টার্সিকা। এত মনে না থাকলে নর্মালি মনে রাখবো আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসের মধ্যে অবস্থিত আমাদের পিটিউটারি গ্ল্যান্ড। পিটিউটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। বুঝে নিতে হবে, এখানটা লিখে দিলাম মাস্টার গ্ল্যান্ড। কেন সেটা বললাম। আচ্ছা, এই পিটিউটারি গ্ল্যান্ডের না দুখানা ভাগ আছে। দুখানা ভাগ কি? একটা হচ্ছে অ্যান্টিরিয়ার পিটুইটারি, আর একটা হচ্ছে পোস্টিরিয়ার পিটুইটারি। কি বললাম? অ্যান্টিরিয়ার পিটুইটারি আর পোস্টিরিয়ার পিটুইটারি। অ্যান্টিরিয়ার মানে সামনের দিকে, কি বলেছিলাম? সামনের দিকে। আর পোস্টিরিয়ার মানে পিছনের দিকে, অ্যানাটমিক্যাল টার্ম। তাহলে অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে কিছু হরমোন বেরোয়, আবার পোস্টেরিয়ার পিটিউটারি থেকে কিছু হরমোন বেরোয়। ফার্স্ট আমরা আলোচনা করব আমাদের অ্যান্টিরিয়ার পিটিউটারির হরমোন গুলোকে নিয়ে, তারপর আমরা পোস্টেরিয়ারটাকে নিয়ে আলোচনা করব। অ্যান্টিরিয়ার পিটিউটারি ফার্স্ট আমরা আলোচনা করব আমাদের যে হরমোনটা বেরোয় সেটার নাম হচ্ছে জিএইচ, মানে গ্রোথ হরমোন। এই নামগুলো তো আমরা শুনেছি, লাইফ সায়েন্সে এই হরমোন গুলো সম্পর্কে আমরা প্রাথমিকভাবে ছোটখাটো ভাবে ধারণা আমাদের তৈরি হয়েছে, আমরা পড়েছি এগুলো। সেগুলো সম্পর্কে একটু ডিটেলস আমরা ঢুকবো। অ্যান্টিরিয়ার পিটিউটারি থেকে ফার্স্ট যে হরমোনটা বেরোয় সেটা হচ্ছে আমাদের গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের কিন্তু আর একটা নাম আছে, সেটাকে কি বলা হয়? সোমাটোট্রপিক সোমাটোট্রপিক হরমোন। গ্রোথ হরমোনেরই আর একটা নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। কোথা থেকে বেরোয়? অ্যান্টিরিয়ার পিটিউটারি থেকে বেরোয়। আচ্ছা, এই গ্রোথ হরমোন বেরোনোর উপর ডিপেন্ড করে একটা মানুষের গ্রোথ। আমরা নামটা শুনেই বুঝতে পারছি গ্রোথ। তো এই গ্রোথ হরমোন যদি একটা মানুষের প্রপারলি সিক্রেশন হয় তাহলে সে একটা নর্মাল, তার হাইট, তার বোনসের গ্রোথ, তার মানে বোনস কতটা তার লম্বা হবে, একটা অ্যাভারেজ মোটামুটি স্ট্যান্ডার্ড থাকে, নর্মাল থাকে আমরা বলতে পারি। সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যখন গ্রোথ হরমোন এক্সেস বেরোয়, অতিরিক্ত, এবং গ্রোথ হরমোন যখন কম বেরোয়। এর ওপর ডিপেন্ড করে কিন্তু দুখানা ডিজিজ কন্ডিশন আমাদের হিউম্যান বিং এর হয়। ফার্স্ট হচ্ছে, উপরটা আমি একটু মুছে দিই তাহলে।
ডোয়ার্ফিজম, একটা রোগ বা ডিজিজ। কখন হয় এটা? ডিউ টু লেস জিএইচ। জিএইচ মানে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যখন খুব কম নিঃসৃত হয় তখন আমাদের যে রোগটা হয় সেটা হচ্ছে ডোয়ার্ফিজম। ডোয়ার্ফিজম মানে কি? আমরা আশপাশে অনেক ধরনের মানুষ দেখতে পাই যাদের হাইট একদমই শর্ট। শর্ট মানে কেমন শর্ট? 2 ফুট, 2.5 ফুট। আমরা তাদের বামন বলি, একদমই ছোট। মেডিকেল টার্মে ওই বামনকে বলা হয় বামনত্ব, বাংলায় বলা হয় বামনত্ব। মেডিকেল টার্মে সেটাকে বলা হয় ডোয়ার্ফিজম। এটা একটা কনজেনিটাল কজও হতে পারে, তার বাবা মায়ের থেকেও আসতে পারে, আবার এমনও অনেক সময় হয় বাবা মা নর্মাল, কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চার গ্রোথ হরমোন একদমই কম, যার জন্য এই ডোয়ার্ফিজম রোগটা দেখা যায়। তো দুভাবেই হয়, কিন্তু কনজেনিটালও হয়, জন্মগতও হয়, আবার তার তার পার্টিকুলার বডির গ্রোথ হরমোন নিঃসরণ ক্ষমতা একদম কম। লেস গ্রোথ হরমোন, ডোয়ার্ফিজম। এবার আসবো এক্সেস। এক্সেস গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি অতিরিক্ত কারোর নিঃসৃত হয়, সে মানুষটা কি হবে? সেই মানুষটা হয়ে যাবে ভীষণ লম্বা। আমরা আশপাশে দেখতে পাই না, মানে মোটামুটি 7.5 ফুট, 7 ফুট এইরকম হাইটের মানুষজনও আমরা দেখতে পাই। তাহলে এক্সেস গ্রোথ হরমোন যাদের নিঃসৃত হয় সেটাকে বলা হয়, দুটো কন্ডিশন বলা হয় সেটাকে। সেটা যখন ছোটবেলায় তার হয় সেটাকে একটা বলা হয়, আর যখন অ্যাডাল্টে যেতে হয় তখন আর একটা নাম দেওয়া হয়। একই জিনিস, একটা চাইল্ডহুডেতে আলাদা নাম আর অ্যাডাল্টহুডেতে তার আলাদা নাম। চাইল্ডহুড যখন থাকবে তখন তার নাম কি হবে? জাইগার্টিজম। জিআইজিএ, জাইগান্টিজম। জাইগান্টিজম এটা কিসে হয়? এটা হচ্ছে চাইল্ডহুড, তার ছোটবেলায় যদি এক্সেস গ্রোথ হরমোন বেরোয় এবং তার যদি বোনসের মানে অতিরিক্ত, একটা বয়সের তুলনায়, একটা দেখা গেল 5 বছরের বাচ্চা বয়সের তুলনায় দেখতে লাগছে একটা 16-17 বছরের বাচ্চার মতো, তার বোনস এতটাই লম্বা গ্রোথ হরমোনের জন্য, সেইটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে কি আমাদের চাইল্ডহুড স্টেজেতে, সেটাকে বলবো আমরা জাইগান্টিজম ডিউ টু এক্সেস গ্রোথ হরমোন। এই এক্সেস গ্রোথ হরমোন আবার কারোর অ্যাডাল্টহুড স্টেজেতে গিয়েও বাড়তে পারে। মানে ছোটবেলায় হয়তো নর্মালি খুব একটা তার ডিফারেন্স বোঝা গেল না, কিন্তু বড় হয়ে তার অনেকটা একদম 7 ফুট, 7.5 ফুট হাইট হয়ে গেল। কি হবে? সেই একই কন্ডিশন, সেটাকে অ্যাডাল্টহুড স্টেজে যখন হবে সেটাকে আমরা বলবো অ্যাক্রোমেগালি। কি বলবো? ACROMEGALY, অ্যাক্রোমেগালি। কখন বলবো? অ্যাডাল্টহুড স্টেজেতে থাকলে সেটাকে আমরা বলবো অ্যাক্রোমেগালি। তাহলে ডোয়ার্ফিজম বলবো একদম যারা বামনত্ব, লেস গ্রোথ হরমোন। আর জাইগান্টিজম আর অ্যাক্রোমেগালি একই জিনিস, যদি চাইল্ডহুড স্টেজেতে এটা থাকে সেটাকে আমরা বলবো জাইগান্টিজম, আর যদি অ্যাডাল্টহুড স্টেজেতে থাকে মানে প্রাপ্তবয়স্ক সেটাকে আমরা বলবো অ্যাক্রোমেগালি। পুরোটাই কিন্তু হয় আমাদের গ্রোথ হরমোনের প্রভাবের জন্য। এটা মুছে দিচ্ছি। নেক্সট আসবো খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে বেরোনো আর একটা হরমোন, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন, TSH।
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বলুন বলুন। কথা কেটে যাচ্ছে আপনার। না, যদি চাইল্ডহুডে খুব বেশি সিক্রেশন হয় এবং অ্যাডাল্টে গিয়ে দেখা গেল গ্রোথ হরমোনটা কমে গেল, তাহলে তার হাইটটা একটা স্ট্যান্ডার্ডে গিয়ে দাঁড়িয়ে যায়, খুব সমস্যা হয় না। অ্যাডাল্টহুড মানে চাইল্ডহুড স্টেজেতে হলে এটা খুব একটা অসুবিধা হয় না, কারণ তার হাতে তখনও সময় আছে। কিন্তু অ্যাডাল্টহুড স্টেজেতে গিয়ে যদি হো করে বাড়তে থাকে তখন সেটা অ্যাক্রোমেগালি স্টেজে চলে যায়। আমরা আশপাশে অনেক বাচ্চা দেখতে পাই মানে বয়সের থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে, কিন্তু মোটামুটি একটা 15-16 বছর বয়সে গিয়ে আমরা দেখতে পারি যে আর বাড়ছে না, সে ওখানেই ফিক্সড হয়ে গেছে। মোটামুটি যদি 5 ফুট 10, 11, 6 ফুট হাইট হয়ে গেছে, আর সে বাড়ছে না, ঠিক আছে। কিন্তু অ্যাডাল্টহুড স্টেজেতে যদি গ্রোথ হরমোনটার বাড়তে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অ্যাক্রোমেগালি 7 ফুট 7.5 ফুট একটা দৈত্যাকৃতি চেহারা যেগুলো আমরা আশপাশে অনেকে দেখি, এটা কিছু করার নেই। এটা একটা নর্মাল, মানে নর্মাল নয়, এটা একটা বায়োলজিক্যাল আর কি সিস্টেম। এমন নয় যে তার গ্রোথটাকে কিছু মেডিসিন দিয়ে স্টান্ট করে দেওয়া হয়ে গেল, আটকে দেওয়া হয়ে গেল। আমাদের চিকিৎসা বিজ্ঞান এখন ওই হাইটের ওপরে কিছু করতে পারে না। হাইট বেটে মানুষকে লম্বা করে দেয়া, লম্বা মানুষকে বেটে করে দেয়া, এটা কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানের আওতায় এখনো নেই। আচ্ছা, এবার আসবো আমরা পিটিউটারি, অ্যান্টিরিয়ার পিটিউটারি থেকে বেরোনো আর একটা হরমোন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে 2 নম্বর যাচ্ছে। কিভাবে পয়েন্টিং করছিলাম 1 বা 2 নিজেরা ঠিক করে নেবেন, আমি ভুল এখানটা লিখতে পারি। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। পোস্টেরিয়র পিটিউটারি এখনো আসেনি, অ্যান্টেরিয়র নিয়েই চলছে এখন। স্টিমুলেটিং হরমোন অ্যান্টেরিয়র থেকে অনেকগুলো আছে, তারপর আমরা পোস্টেরিয়রে যাব। কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন? আমাদের অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে বেরোলো একটা হরমোন, সেটাকে আমরা বলবো TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, রিলিজ হলো। এবার এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোবে পিটিউটারির অ্যান্টেরিয়র গ্ল্যান্ড থেকে, কিন্তু তার কাজ কিন্তু অন্য জায়গায়। সে পিটিউটারি গ্ল্যান্ডের ওপরে এফেক্ট ফেলবে না, সে এফেক্ট ফেলবে থাইরয়েড গ্ল্যান্ডের ওপরে। কোথায় এফেক্ট ফেলবে? থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এখানটা বুঝতে হবে, টিএসএইচ বেরোলো আমাদের হাইপোথ্যালামাসের পিটিউটারির অ্যান্টেরিয়র গ্ল্যান্ড থেকে, বেরিয়ে কোথায় এসে পৌঁছালো? থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় আছে আমাদের? আমি অ্যানাটমিক্যাল পজিশন লিখছি না, শুধু বোঝার জন্য লিখে রাখছি, আমাদের গলার সামনে। এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে গলার সামনে, কিন্তু আমাদের অ্যানাটমিক্যাল একটা পজিশন আছে। থাইরয়েড গ্ল্যান্ডের থেকে 3টে হরমোন বেরোয়। 3টে হরমোন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোবে। T3, T4, আর একটা হচ্ছে আমাদের ক্যালসিটোনিন। এই থাইরয়েড গ্ল্যান্ড, এই TSH হরমোন ডাইরেক্টলি এসে এফেক্ট ফেলে কিন্তু এই T3 আর T4 এর উপরে, ক্যালসিটোনিনের উপরে নয়। দুটো হরমোনের উপরে, যে দুটো হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে, সেই দুটো হরমোন T3 আর T4 এর ওপর ডাইরেক্টলি এফেক্ট ফেলবে এই TSH হরমোন। T3 এর পুরো নাম কি? ট্রাই
ট্রাইআয়োডোথাইরোনিন, TRI, IDO, IODO, THY, থাইরো, ট্রাইআয়োডোথাইরোনিন, NIN, নিন। T3 এর পুরো নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। T4 হচ্ছে ট্রেটা আয়োডোথাইরোনিন, সেম, শুধু ট্রাই আর টেট্রা এটা হচ্ছে ডিফারেন্স, বাকি আয়োডোথাইরোনিনটা সেম। তাহলে এই T3 এবং T4 এর উপর ডিফারেন্স ফেলবে, প্রভাব ফেলবে এই TSH হরমোন। বেরোলো পিটিউটারি থেকে, কাজ করবে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে, এর ওপর বেস করবে টোটাল থাইরয়েড রেঞ্জ আমাদের ব্লাডেতে। আমরা যখন থাইরয়েড দেখি আমাদের ব্লাডেতে, যদি এর ওপর বেস করে আমরা পেশেন্টকে বলতে পারবো সেটা হাইপোথাইরয়েড না হাইপার থাইরয়েড। কিভাবে বুঝবো? আমি উপরটা মুছি একটু। ফার্স্ট আসি হাইপো। হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কি? হাইপো মানে আমরা বুঝতে পারছি কম। কি কম? TSH যদি বেশি হয়, এক্সেস হয়, আমি আপার অ্যারো দিচ্ছি, তার মানে কি বেশি, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোনো হরমোন কম নিঃসৃত হবে, মানে লেভেল কমে যাবে, তখন T3, T4 ডাউন হয়ে যাবে। আমরা T3 লেভেল, T4 লেভেল যখন ব্লাডে দেখবো, তখন দেখবো নর্মালের থেকে কম, আর TSH যখন দেখবো তখন হাই। TSH যদি হাই হয় তাহলে T3, T4 কমে যাবে, হাই এটা হয়ে যাবে লো লেভেলে, কিন্তু এটা সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম। মানে TSH এর সাথে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন গুলোর রিলেশন কিন্তু উল্টো, পুরো ভাইসি ভার্সা, মানে এইটা বাড়লে ওটা কমবে, এটা কমলে ওটা বাড়বে, যা হবে উল্টো হবে। যখন TSH বাড়বে তখন T3, T4 কমবে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম সম্পর্কে দু এক কথা বলা যাক, কি কন্ডিশন গুলোকে আমরা দেখে বুঝবো? আচ্ছা, আমরা কি করে বুঝবো এটা? ফার্স্ট কন্ডিশন, আমি কয়েকটা সিমটমস দেখে দিচ্ছি, মানে বলে দিচ্ছি। ব্লাড টেস্ট না করে তো আমরা স্যাঙ্গুইন হতে পারবো না যে লেভেল কি হয়েছে, কিন্তু কয়েকটা আউটার ম্যানিফেস্টেশন, যে সিমটমস গুলো দেখে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারবো, কি আন্দাজ হবে যে এই পেশেন্টটা থাইরয়েডের পেশেন্ট হলেও হতে পারে, আমরা তাকে ব্লাড টেস্ট করিয়ে দেখতে পারি। যেমন সিমটমস কি হবে? ফার্স্ট, ওয়েট গেইন, আননেসেসারি ওয়েট গেইন হতে শুরু করবে। গেইন মানে কি? বেড়ে যাওয়া। একটা পেশেন্ট ভীষণ রোগা ছিল, হঠাৎ করে সে পেশেন্টটা ওবেজ হতে শুরু করলো, সেক্ষেত্রে কি হবে? তার খাওয়া দাওয়া লিমিটেড, কিন্তু সে পেশেন্ট ওবেজ হয়ে যাচ্ছে, তার মানে তার হরমোনাল ইমব্যালেন্স বডিতে শুরু হয়েছে।
প্রচুর হরমোন আমাদের বেরোচ্ছে অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র থেকে, আমরা কি টেস্ট করতে দেবো তখন পেশেন্টকে? ফার্স্ট আমাদের যেটা মাথায় আসবে সেটা হচ্ছে আমরা থাইরয়েড টেস্ট করতে দেবো। আমরা যখন থাইরয়েড টেস্ট করতে দেবো, পেশেন্টকে কি কি একসাথে টেস্ট করতে দেবো ডায়াগনোসিসে, এটা লিখে রাখুন। নিজেরা যখন দেবেন এইগুলোই দেবেন: একটা TSH, T3, T4, আর একটা জিনিস আমরা তার সাথে দিই সেটা হচ্ছে FT4, ফ্রি T4, এটা দেয়া হয়। এইটা একটা অন্য ব্লাডেরই মধ্যে পাওয়া যায় আর একটা জিনিস, এটার মধ্যে আর ঢুকছি না আমি। TSH, T3, T4, FT4 এই চারটে একসাথে দেয়া হয় পেশেন্টকে যখন থাইরয়েড টেস্ট করতে দেয়া হয়। মেন যেটা, এটা করতেই হবে। তারপর আরো অনেক কিছু আছে, সেগুলো না করলেও বা কন্ডিশন অনুযায়ী ডিপেন্ড করবে পেশেন্টকে করতে হবে কি হবে না, কিন্তু এই চারটে ম্যান্ডেটারি করতেই হবে। সিমটমস ফার্স্ট আমরা কি কি পাবো? আননেসেসারি পেশেন্টের ওয়েট গেইন হতে শুরু হবে। আর কি হবে? ব্র্যাডিকার্ডিয়া। কি হবে? ব্র্যাডিকার্ডিয়া পেশেন্টের। এইটা একটা মেডিকেল টার্ম। আমি দুটো মেডিকেল টার্ম লিখিয়ে দিচ্ছি, যেটা খাতায় নোট করে রাখবেন। একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে যখন আমাদের পালস রেট 60-এর নিচে নেমে যায়, মানে অলওয়েজ তার পালস, যখন আমরা পেশেন্টকে দেখবো, আমরা পালস কিভাবে দেখবো, এই দেখিয়ে দিচ্ছি একবার ক্যামেরার সামনে, ভালো করে দেখবেন। এই 3টে আঙুল আমরা নেবো, 1, 2, 3, আর এই যে রাখলাম। জাস্ট একটা ফিঙ্গার এখানে, মিডল ফিঙ্গার এখানে, এই ফিঙ্গারটা এখানে। এইটা হচ্ছে প্রপার মেথড পালস দেখার। ঠিক আমি যে জায়গাটায় রেখেছি, এখানটা রেখে আমরা পালস কাউন্ট করতে শুরু করব। কিভাবে কাউন্ট করতে শুরু করব? ঘড়ি ধরে 1 মিনিট 60 সেকেন্ড। অনেকে কিভাবে পালস কাউন্ট করে? 15 সেকেন্ড দেখলো, সেটাকে 4 দিয়ে গুণ করে দিল, 4 15 60। ইট ইজ টোটালি রং মেথড। 15কে কখনো আমরা 4 দিয়ে গুণ করে 4 15 60 করে সেই কাউন্টটা বসিয়ে দেবো না পালস দেখার ক্ষেত্রে। কেন বসিয়ে দেবো না? কারণ হচ্ছে ইন্টারমিটেন্ট পালস বলে একটা জিনিস হয়। কি ইন্টারমিটেন্ট পালস? ইন্টারমিটেন্ট পালস হচ্ছে আমরা একটা পালস হয়তো বিট করলো 15 সেকেন্ডের মাথায়, 16 17 18 পেলাম না, আবার 19 সেকেন্ডের মাথায় আর একটা পালস বিট করলো, তাহলে গ্যাপ হলো পালসের মধ্যে। আমরা যদি 15কে গুণ করে দিই 60 দিয়ে, এই 4 দিয়ে 4 15 60 করে দিই, তাহলে কিন্তু আমরা কি হচ্ছে, ওই পালসটা কিন্তু আমাদের মিস হয়ে গেল, ওটা কিন্তু আমরা কন্টিনিউয়েশনে পেলাম না, তাহলে আমাদের পালস কাউন্ট ভুল হয়ে যাবে। তাহলে এই 3টে ফিঙ্গার দিয়ে আমরা এখানে পালস কাউন্ট করব, ঠিক যেভাবে রাখছি। আর কোনো ফিঙ্গার কিন্তু আমরা পালসের সময় লাগাবো না। 3টে ফিঙ্গার, 1 2 3, মিডল ফিঙ্গার দিয়ে পালসটা কাউন্ট করব, বাকি ফিঙ্গার দুটো থাকবে রিস্টের জাস্ট উপরের দিকে। আমাদের এই জায়গাটা কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারির ওপর আমরা পালস কাউন্ট করব। এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রেকিয়াল আর্টারি। আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। এই জায়গাটা আমরা যখন ব্লাড প্রেশার দেখবো পেশেন্টের, আমরা আমাদের স্টেটোর পিসটাকে বসাবো, একটা কানে দেবো আর পিসটাকে বসাবো এই ব্রেকিয়াল আর্টারির উপর। যখন আমরা কি করব? যখন আমরা ব্লাড প্রেশার কাউন্ট করব। আর যখন আমরা পালস কাউন্ট করব, তখন আমরা এই রেডিয়াল আর্টারির উপর দেখবো। এই ব্রেকিয়াল আর্টারির কন্টিনিউয়েশন হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি। মানে ব্রেকিয়াল আর্টারি সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে কন্টিনিউ হচ্ছে রেডিয়াল আর্টারি হিসাবে। তাহলে এই জায়গাটায় আমরা পালস কাউন্ট করব। আমরা যদি দেখি পেশেন্টের পালস কাউন্ট 60-এর নিচে, সেক্ষেত্রে কিন্তু সেই কন্ডিশনটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া। পালস লেস দেন 60, লেস দেন 60, 60-এর নিচে। হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রে কিন্তু যাদের TSH হাই থাকে এবং T3 T4 লো থাকে, সেই ধরনের পেশেন্টের কিন্তু এই ব্র্যাডিকার্ডিয়া সিমটমটা খুব কমন পাওয়া যায়। একটা পেশেন্ট ক্লিনিকে এলো, তার এক্সেস ওয়েট গেইন হয়ে গেছে, আপনি পালস কাউন্ট করে দেখলেন তার পালস 60-এর নিচে, আমরা ভাবতে পারি সেটা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হলেও হতে পারে, কিন্তু কনফার্মেশন ততক্ষণ পাবো না যতক্ষণ আমরা ডায়াগনোসিস না করবো ব্লাডের।
তাহলে ব্র্যাডিকার্ডিয়া বললাম। আর একটা ব্র্যাডিকার্ডিয়ার উল্টো, আচ্ছা ওটা যখন আমি পড়াবো তখন আসছি, পরে বলছি ওটা। তাহলে হাইপোথাইরয়েডিজমের দুটো সিমটমস কিন্তু মেন বলেছি, ওয়েট গেইন, ব্র্যাডিকার্ডিয়া। আর কিছু কমন সিমটমস থাকে, সেটা হচ্ছে ভার্টিগো, মাথা ঘোরা, লেজিনেস, খুব একটা গুরুত্বপূর্ণ সিমটম লেজিনেস। লেজিনেস মানে কি, তার কিছু করতে ইচ্ছা করছে না, আলসেমি লাগছে, কুড়েমি লাগছে। মানে একটা পেশেন্ট তো কাজ করছে, কাজ করতে করতে সে শুয়ে পড়ছে বারবার, তার বডিতে কোনো এনার্জি নেই, এনার্জি ফিল করছে না সে। কেন? থাইরয়েড হরমোন যদি হাই থাকে, টিএসএইচ হরমোন, সে পেশেন্টের কিন্তু ভীষণ ভাবে লেজিনেস আসবে। আর ভিটামিন ডি3 লেভেল যদি শর্টেজ থাকে, সেক্ষেত্রেও কিন্তু লেজিনেস আসে। ঠিক আছে, দুটোই মাথায় রাখতে হবে। মানে একটার সাথেই রিলেটেড এমনটা নয়, কিন্তু মেডিকেলে প্রচুর সিমটমস এর সাথে প্রচুর কিছু রিলেটেড থাকতে পারে। মেন জিনিসগুলো কিছু মাথায় রাখতে হবে, যে এইটা হলে এটা হতে পারে, তার মানে এটা নয় যে ওইটা হবে না, হতেই পারে, কিন্তু এটা হতে পারে, একটা অ্যাজাম্পশন আমরা আউটার ম্যানিফেস্টেশন থেকে পেতে পারি পেশেন্টের। ওটা কি বললেন ম্যাম, ডি3 লেভেলটা যদি হাই থাকে? একটা ক্লান্তি, অবসাদ, লেজিনেস পাতায় যায়, তখন কিন্তু ওই লেজিনেস ব্যাপারটা আসে। তেমনি থাইরয়েডের পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু এই লেজিনেস হাইপোথাইরয়েডে আসে। এগুলো বোঝার একটা উপায় আমাদের। আর ডি3 লেভেলটা বেশি হলে হয়? বেশি হলে হয় না, কমে গেলে, আচ্ছা পড়ে গেলে, তখন বাইরে থেকে ভিটামিন ডি3 দেয়া হয় পেশেন্টকে, যাতে এনার্জি পায়। আচ্ছা, তাহলে এইটা একটা মানে প্রাথমিক সিমটমস আমরা বললাম। আর একটা হয়, লিখে রাখুন, সেটা হচ্ছে নামনেস। নামনেস মানে কি? নামনেস মানে হচ্ছে অসাড়তা, মানে হাত ফাত ঝিনঝিন করা। পেশেন্টের এসে বলবে, ডাক্তারবাবু আমার হাত ঝিনঝিন করছে, কাঁপছে। আমরা পেশেন্টকে ভাববো হয়তো নার্ভের কোনো সমস্যা হয়েছে, ভাবতেই পারি আমরা। তার আগে নার্ভের কথা ভাবার আগে আমরা আগে ছোট ছোট জিনিসগুলো ভাববো। নার্ভ তো অনেক পরে, আগে আমরা দেখবো কমন কিছু ডিজিজের মধ্যে সেটা আসছে কিনা। থাইরয়েডটা আমরা ভাবতেই পারি আগে। তাহলে মোটামুটি কি বললাম, পেশেন্টের এক্সেস ওয়েট গেইন হবে, পালস রেট 60 এর নিচে, ব্র্যাডিকার্ডিয়া। নামনেস মানে হচ্ছে হাত পা ঝিনঝিন করা, হাত পা ঝিনঝিন করা, অসাড় হয়ে যাওয়া, মানে অসাড়তা শরীরে একটা, সেটাকে বলে নামনেস। আচ্ছা, ভার্টিগো, লেজিনেস, নামনেস, এই ধরনের জিনিসগুলো, এগুলো না এক একটা মেডিকেল টার্ম কিন্তু। হ্যাঁ, নামনেস, ভার্টিগো আমরা বলি না, মাথা ঘুরছে আমাদের। লেজিনেস, এটা তো জানি আমরা, একটা আলসেমি। আর মোটামুটি পেশেন্টের ওই একটা অবসাদ, ক্লান্তি, এই জিনিসগুলো লেগেই থাকে। তাহলে এইগুলো কি বললাম? এগুলো বললাম আমরা হাইপো। এবার আমরা যাব হাইপার। হাইপারথাইরয়েডিজম। হাইপার মানে বেশি। কোনটা বেশি? থাইরয়েড হরমোন বেশি, মানে টি3, টি4 বেশি। কখন টি3, টি4 বেশি হবে? যখন টিএসএইচ কম হবে। টিএসএইচ লো, টি3, টি4 হাই। আমি একদম বড় বড় করে লিখে দিলাম এখানে। টিএসএইচ ডাউন থাকবে, টি3, টি4 হাই থাকবে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপার থাইরয়েডিজম।
তার মানে টিএসএইচ হরমোনের কতটা ভূমিকা আছে আমাদের বডির ওপরে। এই হরমোনটা সিক্রেশন যদি নর্মালের থেকে কমও হয় এবং বেশিও হয়, কম হলেও মুশকিল, বেশি হলেও মুশকিল, তাহলেই কিন্তু হয় হাইপো হয়ে যাবে নয় হাইপার হয়ে যাবে। তখনই কিন্তু পেশেন্টের কন্ডিশন ডেভেলপ করতে শুরু করবে, প্যাথোলজিক্যাল চেঞ্জ তার বডিতে শুরু হয়ে যাবে। আচ্ছা, তাহলে হাইপোর কিছু সিমটমস বলেছি, হাইপারের কিছু সিমটমস বলে রাখি। সিমটমস আমরা কি বলেছি, হাইপোতে এক্সেসিভ ওয়েট গেইন হচ্ছে, বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে তার উল্টো হবে, ওয়েট লস। পেশেন্ট একদম রোগা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সে খাওয়া দাওয়া করছে, নর্মালি সব করছে, কিন্তু পেশেন্ট কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু আমি বুঝতে পারছি না কেন আমি রোগা হয়ে যাচ্ছি, ভীষণ রোগা হয়ে যাচ্ছি, অটোমেটিক শুকোতে শুরু করেছি, ওয়েট লস। আমরা কিন্তু মাথায় রাখবোই এটা বেশি হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট নয় তো, তার টিএসএইচ লেভেল ফল করে যাচ্ছে না তো। আমরা তখন কিন্তু ওই টিএসএইচ এর যে টেস্ট গুলো বললাম, টিএসএইচ, T3, T4, FT4, আমরা কিন্তু তার লেভেল গুলোকে চেক করব। তাহলে ফার্স্ট সিমটমস বললাম কি আমাদের, ওয়েট লস। ট্যাকিকার্ডিয়া, পেশেন্টের অনেক সময় দেখা যায় ব্র্যাডিকার্ডিয়া মানে যেমন পালস রেট 60 এর নিচে, ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে পালস রেট 100-র উপর। পাশে লিখে রাখুন, ব্র্যাডিকার্ডিয়া মানে বলেছি পালস রেট 60 এর নিচে, আর ট্যাকিকার্ডিয়া এটাও একটা মেডিকেল টার্ম। রিপোর্ট দেখতে গেলে এইগুলো কিন্তু শিখতে হবে, এই কারণে ওখানে পালস কম পালস বেশি এইভাবে হাই লো বলে লেখা থাকে না, ওখানে এই টার্ম গুলোই লেখা থাকবে। সাফারিং ফ্রম ট্যাকিকার্ডিয়া মানে পালস 100-র বেশি, হাই। মানে হবেই যে 100% পেশেন্টে, 100টা পেশেন্টের মধ্যে 100টাই ট্যাকিকার্ডিয়া হবে তাই না, কিন্তু কন্ডিশন ডেভেলপ করে ট্যাকিকার্ডিয়ার দিকে। তাহলে ওয়েট লস করে গেল কিন্তু তার পালস রেট ভীষণ হাই। ট্রেমর্স, হ্যান্ড ট্রেমর্স। ট্রেমর্স এর বাংলা হচ্ছে কাঁপুনি। এটাও কিন্তু জাস্ট পেশেন্টে আসবে এরকম হাতগুলো এইভাবে কাঁপতে থাকে, এরকম পেশেন্ট দাঁড়িয়ে আছে একটা কাঁপছে, একটা জলের গ্লাস ধরে আছে তার হাতটা কাঁপছে, ট্রেমর। ট্রেমর মানে হচ্ছে কাঁপুনি। নার্ভাস পেশেন্টের ক্ষেত্রেও এগুলো হয়, ট্রেমর তো খুব কমন কোনো নার্ভের সমস্যার ক্ষেত্রে, কিন্তু হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু হ্যান্ড ট্রেমর দেখা যায়। এগুলো আউটার সিমটম দেখে বোঝার। তাহলে দুটো হরমোন বলে দিলাম, একটা হচ্ছে কি আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে টিএসএইচ, আর একটা হরমোন হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে পিটিউটারি, অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে বেরোলো গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। তাহলে এই দুটো হরমোন আমরা পড়লাম অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে। আরো কয়েকটা হরমোন সম্পর্কে আমরা পড়বো আমাদের একটা ব্রেকের পর। আমরা 5 মিনিটসের একটা ব্রেক নেবো, তারপর আমরা বাকিটা কন্টিনিউ করব। তাহলে আমি জাস্ট ভিডিও আর অডিওটা অফ রাখছি, কেউ লেফট হবেন না, 5 মিনিটসের একটা ছোট্ট ব্রেক।
আচ্ছা, দেখা যাচ্ছে তো পরিষ্কার বোর্ডটা? হ্যাঁ ম্যাম, ম্যাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুটো হরমোন করলাম, একটা কি টিএসএইচ হরমোন আর একটা হচ্ছে গ্রোথ হরমোন। এগুলো ছাড়াও আমাদের অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে আরো কিছু হরমোন বেরোয়। এটা ছাড়া আর কি হরমোন বেরোয় আমাদের অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে? নাম্বার 3। হ্যাঁ, আসছি, এক এক করে আসছি। অ্যাডিনো কর্টিকোট্রপিক, TROPIC, ট্রপিক। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। ACTH। বললাম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন বা ACTH। এটাও বেরোবে কোথা থেকে? অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে। এর কাজও কিন্তু পার্টিকুলার একটা লোকেশনের উপর। কোথায় সেই লোকেশনটা? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় অবস্থিত? আমাদের কিডনিতে। দুটো কিডনির ঠিক মাথায় অবস্থিত আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিডনির অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেশ কিছু হরমোন আমাদের নিঃসৃত হয়। যেমন দুটো হরমোনের নাম বলি, যেমন থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমরা কি বললাম, T3 T4 বেরোচ্ছে, তেমনি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কিডনির কয়েকটা হরমোন বেরোচ্ছে, সেটার নাম হচ্ছে কর্টিসল, অ্যালডোস্টেরন। এই কর্টিসল, অ্যালডোস্টেরন, আরো কিছু হরমোন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ধরনের হরমোন গুলো বেরোয় আমাদের কিডনির অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। আর ACTH বা অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন বেরোয় হাইপোথ্যালামাসের পিটিউটারির অ্যান্টেরিয়র পার্ট থেকে। এবার বেরোলো পিটিউটারি থেকে, এফেক্টটা গিয়ে ফেলবে কিডনির অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওপরে। ওখানে কিন্তু কোনো কাজ করবে না পিটিউটারিতে। এবার এটার উপর ডিপেন্ড করবে যে কর্টিসল, অ্যালডোস্টেরন প্রোস্টাগ্ল্যান্ডে সাহায্য করে। কি করে? ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে। তাহলে ACTH হরমোন যদি প্রপার সিক্রেট না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনি ফাংশন প্রপারলি করতে পারবে না। কিডনির ফাংশন করবার উপরও কিন্তু হরমোনের অনেকটা ভূমিকা নির্ভর করছে। তাহলে এবার বোঝা যাচ্ছে যে পিটিউটারি গ্ল্যান্ডকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ওই গ্ল্যান্ডের ফাংশন যদি কমে যায় বা স্টপ হয়ে যায়, তাহলে অল ওভার আমাদের হরমোনাল সিস্টেমটাই পুরো ডাউন হয়ে যাবে। সেই জন্য হরমোন সিস্টেমকে প্রথমেই ক্লাসের শুরুতে কি বলেছি, আমাদের হিউম্যান বডির সেকেন্ড কন্ট্রোলিং পার্ট। হরমোন কাজ না করলে আমাদের বডির আর কিছু কন্ট্রোলই রইল না। ফার্স্ট কন্ট্রোলিং হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কাজ না করলে আমরা উঠে হেঁটে বেড়াতেই পারবো না, আমাদের ফাংশনই হবে না বডি। সেকেন্ড কন্ট্রোলিং হচ্ছে হরমোন। পিটিউটারি একদম মাস্টার গ্ল্যান্ড, যে কিনা প্রচুর হরমোন নিঃসৃত করবে এবং সে ভিন্ন ভিন্ন জায়গায় তার কাজটা দেখাবে, এবং তার উপর কিন্তু অর্গ্যানের কাজগুলো ডিপেন্ড করছে। পিটিউটারি ফেল করলে আস্তে আস্তে অর্গ্যানও আমাদের কাজ করতে বন্ধ করে দেবে। তাহলে ACTH হরমোন হচ্ছে আর একটা হরমোন, যেটা আমাদের কোথা থেকে বেরোলো? অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে বেরোলো।
এবার আসি আর একটা হরমোন নাম্বার 4, FSH, খুব গুরুত্বপূর্ণ হরমোন। নামটা কে বলতে পারবে? পুরো নামটা FSH এর বলুন কেউ একজন। FSH এর পুরো নাম কি? ফলিকল ফলিকল স্টিমুলেটিং হরমোন। একদম ঠিক, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথা থেকে বেরোয়? আমাদের পিটিউটারির অ্যান্টিরিয়ার পার্ট থেকে বেরোয় ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এমন একটা হরমোন যেটাকে মেল এবং ফিমেল দুই রিপ্রোডাক্টিভ অর্গানের উপরই কাজ এটার। ফলিকল স্টিমুলেটিং হরমোনকে কিন্তু সেক্স হরমোনও বলা হয়, কারণ এটা মেল এবং ফিমেল দুটো রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপরই কাজ করে। কিভাবে কাজ করে? ফিমেলের ক্ষেত্রে প্রথমে বলা যাক, ফিমেলের ক্ষেত্রে কিভাবে কাজ করে। গ্রোথ অফ ওভারি, ওভারির গ্রোথের ডিপেন্ড করে, এবং ওভারি থেকে যে ওভাম বেরোয় মানে এগ, সেটা আর কি, প্রত্যেক একটা ডিম্বাণু থেকে তো ডিম বেরোয়, সেই যে এগ, ওভারির এগকে ম্যাচিওর করার জন্য এবং ওভলিউশন প্রসেস ঘটানোর জন্য, আমরা এই ওভলিউশন প্রসেস, ওভারি, এইসবগুলো আমরা যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো তখন আমরা এগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে এই গ্রোথ হরমোন ওভারির ওপর প্রভাব বিস্তার করে, এবং ওভারির ওপর প্রভাব বিস্তার করার জন্য ওভারি রিলেটেড যে কাজগুলো, মানে ওখান থেকে যে ওভাম রিলিজ করা, ওভলিউশন হওয়া, মেনস্ট্রুয়েশন প্রসেসটা তৈরি হওয়া, এই জিনিসগুলো পুরোটা কাজ করায় কিন্তু আমাদের FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেই জন্য এটাকে বলা হচ্ছে সেক্স হরমোন। আচ্ছা, আর একটা হরমোন যেটা মেলের ক্ষেত্রে কাজ করে, মেলের ক্ষেত্রে কি কাজ করে আমরা জানি। আচ্ছা, ওভারি থেকে আমাদের কিন্তু দুটো হরমোন বেরোয়, হ্যাঁ, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। ওভারি থেকে দুটো হরমোন বেরোচ্ছে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই দুটো হরমোনের ওপরই কিন্তু মেন কাজটা ফেলবে FSH। এবং যে যে জিনিসগুলো বললাম, ওভাম নিঃসরণ হওয়া, তারপর ওভলিউশন হওয়া, মেনস্ট্রুয়েশন হওয়া, পুরোই কিন্তু ডিপেন্ড করছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের উপরে। এই FSH ডাইরেক্টলি ওভারির ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উপর প্রভাব বিস্তার করছে। এটা গেল ফিমেলের উপর। মেলের ক্ষেত্রে কি হবে? টেস্টিসের উপর প্রভাব বিস্তার করবে। কিসে হেল্প করবে? প্রোডাকশন অফ স্পার্ম। স্পার্ম প্রোডাকশনেতে হেল্প করবে, টেস্টিসের উপর এর প্রভাব বিস্তার করবে কোন হরমোন? ফলিকল স্টিমুলেটিং হরমোন। কোথা থেকে সিক্রেট হবে? আমাদের অ্যান্টিরিয়ার পার্ট অফ পিটিউটারি থেকে। চার নম্বর হরমোন আসি এবার। আর কি বেরোয় আমাদের অ্যান্টিরিয়ার পার্ট থেকে? LH। LH এর পুরো নাম এবার বলতে হবে, বলুন কেউ। LH এর পুরো নাম কি? লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন, ঠিক। লিউটিনাইজিং হরমোন।
লিউটিনাইজিং হরমোনেরও কাজ কিন্তু মেল ফিমেল দুটোর উপরই। কি হয়, একটা ডাইরেক্টলি বেরিয়ে আমাদের ওভারির ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের উপর লিউটিনাইজিং হরমোনও প্রভাব বিস্তার করে এবং হেল্পস ইন ওভালিয়েশন। ওভলিউশন, তাহলে হেল্পস ইন ওভলিউশন, ওভলিউশন প্রসেসে সাহায্য করলো। আর একটা কি করবে, মেলের ক্ষেত্রে, এটা ফিমেলের ক্ষেত্রে, আর মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেলের মেন হরমোন কি টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন প্রোডাকশন, টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করবে। তার মানে লিউটিনাইজিং হরমোন যদি প্রপারলি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট না হয়, সেক্ষেত্রে মেলের ক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন উৎপাদন কমে যাবে। টেস্টোস্টেরন উৎপাদন কমলে বাকি তার যে এফেক্ট গুলো, স্পার্ম প্রোডাকশন কমতে থাকবে, তার সেক্সুয়াল ডিজায়ার কমতে থাকবে, মানে অল ওভার সেক্সুয়াল পার্টটাকে কভার করছে কিন্তু এফএসএইচ হরমোন, এলএইচ হরমোন। এই দুটো হরমোন মেল এবং ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপর বেসিক্যালি কাজ করে। আচ্ছা, কটা বললাম, এটা 5 নম্বর হবে না, এটা 5 নম্বর হবে, 5 তো এটা এলএইচটা। হ্যাঁ ম্যাম, এটা 5। হ্যাঁ, এটা 5। আচ্ছা, 6 আর একটা হরমোন বলি, অনেকগুলো আছে, মেন কিছু হরমোন বলে রাখছি। আর একটা অ্যান্টেরিয়ার থেকে বেরোয় প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন হরমোন কি হয়, হেল্পস ইন ল্যাকটেশন। ল্যাকটেশন মানে হচ্ছে মিল্ক সিক্রেশন। তাহলে প্রোল্যাকটিন হরমোন যদি ডেফিসিট থাকে বডিতে, তাহলে একটা কিন্তু সদ্য একটা ডেলিভারি হওয়া মায়ের ক্ষেত্রে কিন্তু তার মিল্ক প্রোডাকশন কম হবে। তাহলে প্রোল্যাকটিন হরমোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন মিল্ক সিক্রেশনের জন্য, যেটা কে করায়, আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি করায়। তখন প্রোল্যাকটিন বাইরে থেকে পেশেন্টকে অনেক সময় খাওয়ানো হয় যাতে তার মিল্ক সিক্রেশনটা প্রপার থাকে। তো প্রোল্যাকটিন একটা ইম্পর্টেন্ট হরমোন। এটা অল টাইম কিন্তু আমাদের বডিতে কাজ করছে না, ফিমেল বডির ক্ষেত্রেই এটা কাজ করে প্রোল্যাকটিন, মেলেতে কাজ করে না, মানে মেল থেকে বেরোয় না, এটা ফিমেলেরই হরমোন। তো এই প্রোল্যাকটিন সিক্রেশন যদি কম থাকে তাহলে কিন্তু তার মিল্ক সিক্রেশন কম হবে। তাহলে অ্যান্টেরিয়র নিয়ে 6টা বলে দিলাম, এবার কয়েকটা পোস্টেরিয়র পিটিউটারি নিয়ে কয়েকটা বলে দিই। হরমোন অনেক বড় চ্যাপ্টার, মানে সিলেবাসটা মোটামুটি আপনাদের কোর্স অনুযায়ী একটা ধার্য করা হয়েছে। এবার হরমোন সম্পর্কে বলতে গেলে প্রচুর প্রচুর কিছু বলার আছে, কারণ অনেক বড় হরমোন, অনেক বেরোয়। তো এগুলো একটা সিম্পল ধারণা আর কি। আচ্ছা, এবার আসবো অ্যান্টেরিয়র পর পোস্টেরিয়র। posterior part of pituitary। আচ্ছা, পোস্টেরিয়র থেকে বেরোয় এমন একটা হরমোন, যে হরমোনটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, সেই হরমোনটার নাম হচ্ছে ADH। কি নাম ADH এর পুরো, জানা আছে কারোর? অ্যান্টি ডায়াবেটিক টপিক হরমোন। ভেসোপ্রেসিন তো ম্যাম? হ্যাঁ, একদম ভ্যাসোপ্রেসিন হরমোন। বা আপনারা তো জানেন, অনেক কিছুই জানেন দেখছি, খুব ভালো লাগছে আমার। স্টুডেন্টরা যদি এত ভালো রিপ্লাই দেয় পড়াতে পড়াতে, তাহলে পড়াতে খুব ভালো লাগে, একটা এনার্জি পাওয়া যায়, খুব ভালো। ADH এর পুরো নাম হচ্ছে অ্যান্টি ডাইরেক্ট ইউরেটিক
আমি হাইফেন দিয়ে দিয়ে লিখছি, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইইউরেটিক হরমোনের আর একটা নাম আছে, এটাকে একজন বললেন কি, ভেসোপ্রেসিন হরমোন। ভ্যাসোপ্রেসিন হরমোন এর আর একটা নাম এটা। কোথা থেকে বেরোবে? আমাদের পিটিউটারির পোস্টেরিয়ার পার্ট থেকে। এতক্ষণ অ্যান্টেরিয়ার পার্ট গুলো জানলাম, এবার পোস্টেরিয়ার থেকে বেরোলো কি, এডিএইচ হরমোন। এডিএইচ হরমোনের কাজ, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এডিএইচ হরমোন, সেটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবসর্পশন। ওয়াটার রিঅ্যাবসর্পশন করা মানে, অ্যাবসর্পশন মানে কি, অ্যাবসর্পশন মানে হচ্ছে শোষণ, আর রিঅ্যাবসর্পশন মানে হচ্ছে পুনঃশোষণ। একবার শুষে নেওয়ার পর আবার দ্বিতীয়বার শোষণ করে, সেই জন্য বলা হচ্ছে রিঅ্যাবসর্পশন। কি কাজ পার্টিকুলারলি এটা? আমাদের কিডনির মধ্যে ইউরিন কোথায় প্রোডাকশন হয়? নেফ্রন। আমাদের নেফ্রন যেটা আছে কিডনির, নেফ্রন নামটা তো আমরা সবাই শুনেছি লাইফ সায়েন্সে। এই নেফ্রনের মধ্যে কিন্তু আমাদের ইউরিন প্রোডাকশন হয়। এবার এই নেফ্রনের অনেকগুলো পার্ট আছে, মানে ডিসিটি, পিসিটি, ডিটি, এগুলো যখন থেকে আমরা ওই রেচনতন্ত্র পড়বো, মানে ওই এক্সক্রিটরি সিস্টেম যখন পড়বো, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ঢুকবো। এখন আমি শর্টে বলে রাখি, এই নেফ্রনের একটা পার্ট হচ্ছে কি সিটি। সিটি মানে হচ্ছে কালেক্টিং ডাক্ট। কি বললাম? কালেক্টিং ডাক্ট, সিটি। এই কালেক্টিং ডাক্টের মধ্যে ওয়াটারের রিঅ্যাবসর্পশন হয়। ধরা যাক ব্লাডের মধ্যে ওয়াটার লেভেল অনেক হাই আছে। আমাদের কিডনির কাজটা কি? কিডনি ব্লাডকে ফিল্টার করে, একটা ছাঁকনির মতো কাজ করে, দিয়ে ব্লাডকে আমাদের পরিশুদ্ধ করে। যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো আছে, বর্জ্য পদার্থ গুলো, সেগুলোকে বার করে নিয়ে আসে, নিয়ে এসে কিডনি ইউরিনের মধ্যে দিয়ে ইউরিন ফর্মেশন করে ওই ইউরিনারি ব্লাডারে গিয়ে জমা হয়, সেখান থেকে ইউরেথ্রাল ওপেনিং মানে মূত্রনালী দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। তার যেটা লাগছে না ব্লাডের, সেটাকে ছেঁকে বার করে এনে আমাদের দেহের বাইরে পাস করে দেয়, যাতে আমাদের বডি সুস্থ থাকে, ঠিক থাকে, ব্লাড যাতে প্রপার ফাংশন করতে পারে। ওই এক্সট্রা ওয়েস্ট মেটেরিয়াল গুলো ব্লাডেতে থাকার জন্য ব্লাডের যাতে কোনো সমস্যা না হয়, এটাই কিডনির কাজ। এবার ব্লাডের মধ্যে যখন এক্সেস পরিমাণ ওয়াটার থাকে, অতিরিক্ত জল, আমরা প্রচুর জল খেয়ে ফেলেছি, অতিরিক্ত জল খেয়ে ফেলেছি, কি হবে? প্রচুর ওয়াটার ইনটেক করেছি, ব্লাডের তো অতটা ওয়াটার দরকার নেই, অতটা ইনটেক করেও অতটা ব্লাডের আমার লাগবে না। তখন কি হবে? আমরা যদি অতিরিক্ত জল খাই, তখন আমরা কি দেখি, যে আমাদের টয়লেট বারবার যেতে হয়, কারণ কিডনি ক্রমাগত ফিল্টার করছে, জলটাকে বার করে নিয়ে আসছে এক্সেস ওয়াটারটা, আর বারবার আমাদেরকে ইউরিনেট করতে হচ্ছে, টয়লেটে যেতে হচ্ছে। এবার যে পরিমাণ আমরা ওয়াটার অ্যাবসর্ব করছি, মানে ইনটেক করছি, সেটার রিঅ্যাবসর্পশন ঘটে, পুনঃশোষণ ঘটে নেফ্রনের কালেক্টিং ডাক্টের মধ্যে। মানে আমরা জল খেলাম, সেই জলটা যখন ইউরিন হিসাবে বেরোবে, তার যখন ইউরিন ফর্মেশনটা হচ্ছে, তখন যে এক্সেস ওয়াটারটা আছে, সেই এক্সেস ওয়াটারটার রিঅ্যাবসর্পশন ঘটায় এই এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, যেটা কিনা বেরোয় আমাদের পোস্টেরিয়ার পিটিউটারি থেকে। এবার ও রিঅ্যাবসর্পশন করলো, মানে ওয়াটারটাকে একবার অ্যাবসর্ব করলো, হলো না, তাতে করে আবার অ্যাবসর্ব করলো, দুবার অ্যাবসর্ব করলো, তাহলে
যেটুকু তার লাগবে সে সেটুকুকে টেনে বার করে নিল, নিয়ে ইউরিন হিসাবে বার করে দিল, আর বাকিটাকে সে ব্লাডেতে ফিরিয়ে দিল ব্লাডের প্রপার ফাংশনিং করানোর জন্য। তাহলে এডিএইচ হরমোনের মুখ্য কাজ হচ্ছে ওয়াটার রিঅ্যাবসর্পশন। এবং এডিএইচ হরমোন যদি আমাদের বডিতে সিক্রেশন কমে যায়, মানে লেস এডিএইচ কমে গেল, তখন কি হবে? এই যে এক্সেস ওয়াটারটাকে রিঅ্যাবসর্ব করার জন্য যে হরমোনের দরকার, সেই হরমোনটা তখন আমরা পাচ্ছি না। তখন কি হবে? প্রচুর পরিমাণে মূত্র আমাদের দেহের বাইরে ক্রমাগত বেরোতে শুরু করবে, কারণ ওই হরমোনটাই তো নেই যেটা আমাদের ইউরিনকে কন্ট্রোলে রাখতে পারছিল। এই হরমোনটারই তো ল্যাক অফ সাপ্লাই হয়ে গেছে। তাহলে লেস এডিএইচ হলে এই ওয়াটার রিঅ্যাবসর্পশন প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কমে যাবে, কম বেরোলে কমে যাবে। এবার যদি ওয়াটার রিঅ্যাবসর্পশন প্রসেস কমে যায় আমাদের বডিতে, তখন কিন্তু কি হবে? একটা রোগ আমাদের হবে, যে রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস। এই ডায়াবেটিস ইনসিপিটাস রোগটাকে বাংলায় বলা হয় বহুমূত্র রোগ। বাংলায় পাশে লিখে রাখুন বহুমূত্র। ডায়াবেটিস মেলাইটাস কিন্তু আলাদা জিনিস, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলের মধ্যে কম বেশি হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আমরা বলি ডায়াবেটিক পেশেন্ট, সেটা আলাদা। ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু একটা সম্পূর্ণ আলাদা রোগ, যেটা হয় আমাদের কিসের জন্য? যেটা হয় এডিএইচ হরমোনের কম সিক্রেশনের জন্য। এই বহুমূত্র রোগটা হচ্ছে আমাদের। তাহলে এডিএইচ হরমোনের ফাংশনটাকে বললাম, এবার এটাকে কেন ভ্যাসোপ্রেসিন হরমোন বলা হয়? হ্যান্ডেল মুছছি। আচ্ছা, আমাদের এটা কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে। ভ্যাসো CONS ভ্যাসো কনস্ট্রিকশন। ভ্যাসো কনস্ট্রিকশন মানে, কনস্ট্রিকশন মানে হচ্ছে সংকোচন, কুঁচকে যাওয়া, আর রিল্যাক্সেশন মানে হচ্ছে প্রসারণ। ভ্যাসো কনস্ট্রিকশন কেন বলা হচ্ছে? যে ব্লাড ভেসেলস আমাদের আছে, মানে রক্তনালী, যেমন আমাদের আর্টারি, ভেন, ক্যাপিলারিজ, এই যে ব্লাড ভেসেলস গুলো আমাদের আছে, তার সংকোচন করায়। সংকোচন করানোর জন্য কি হয়? একটা নর্মাল ট্র্যাক দিয়ে যখন রক্ত যাচ্ছে সে কিন্তু স্মুথলি প্রবাহিত হচ্ছে, এবার যখন সেটাকে কনস্ট্রিক্ট করাচ্ছে, সংকোচন করাচ্ছে, তার মানে কি? রক্তচাপটা সেখানে বৃদ্ধি পাবে। রক্তচাপ বৃদ্ধি পাওয়া মানে কি? যদি রক্ত যেতে সেখান দিয়ে বাধা পায়, তাহলে কি হবে? তার ব্লাড প্রেশারটা হাই হয়ে যাবে। ভ্যাসো কনস্ট্রিকশন করায় এডিএইচ হরমোন দিয়ে আমাদের ব্লাড প্রেশারটাকে খানিকটা বাড়িয়ে দেয়। কেন বাড়িয়ে দেয়? এডিএইচ হরমোন
যখন আমাদের বডিতে ডিহাইড্রেশন হয়, এটা নয় যে ভ্যাসোপ্রেসিন মানে সে সবসময় আমাদের প্রেশারকে হাই করে রাখছে, তা নয়। আমাদের বডিতে যখন ডিহাইড্রেশন হয়, জলের ঘাটতি হয়ে যায়, তখন কি হয়, আমাদের প্রেশারটা ফল করে যায়, বিপি আমাদের নেমে যায়, ফল করে যায়, মাথা ঘুরে পেশেন্ট পড়ে গেছে ডিহাইড্রেশন হয়ে। তখন কি হয়, এই এডিএইচ হরমোনটা রক্তনালীর সংকোচন ঘটিয়ে ব্লাড প্রেশারটাকে খানিকটা বাড়িয়ে দেয়, মানে ব্লাড প্রেশারটা উপরের দিকে তোলার চেষ্টা করে, যাতে পুনরায় তার রক্ত প্রবাহর চাপটা আবার তৈরি হয়, পেশেন্ট যাতে ডিহাইড্রেশন কন্ডিশনটা থেকে তাড়াতাড়ি রিকভার করতে পারে। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবসর্ব করা, আর একটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করা, দিয়ে ব্লাড প্রেশারকে হাই করা যখন আমাদের বডির দরকার। তাহলে এডিএইচ হরমোনের এই দুটো হচ্ছে আমাদের মুখ্য রোল বা কাজ, লিখে রাখতে পারেন পাশে। আচ্ছা, আর একটা হরমোন সম্পর্কে বলে দিই, সেটা আমাদের পোস্টেরিয়ার পিটিউটারি থেকে বেরোয়, অক্সিটোসিন। খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন অক্সিটোসিন। যেমন প্রোল্যাক্টিন একটা হরমোন বললাম মিল্ক সিক্রেশনের জন্য হেল্প করে, তেমনি অক্সিটোসিন হরমোনটাও কিন্তু ফিমেলের ওপর কাজ করে, ফিমেল বডিতে। প্রোল্যাক্টিন মিল্ক সিক্রেশনে সাহায্য করে, অক্সিটোসিনও কিন্তু মিল্ক সিক্রেশনে সাহায্য করে, দুটোই। ফার্স্ট একটা কাজ বলছি, মিল্ক সিক্রেশন। আর কি কাজ করে অক্সিটোসিন হরমোন? অক্সিটোসিন হরমোনটা মেইনলি কিন্তু প্রেগনেন্সির সময় বেশি কাজ করে। একটা তো মিল্ক সিক্রেশন করলো আফটার ডেলিভারি, আর একটা কি হয়, ইন কেস অফ নর্মাল লেবার, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে contraction of uterus and relaxation of cervix। কি করছে এটা? কন্ট্রাকশন মানে সংকোচন, রিল্যাক্সেশন মানে প্রসারণ। এখানে কি বলা হচ্ছে, যখন নর্মাল ডেলিভারি হচ্ছে তখন ইউটেরাসের কন্ট্রাকশন হচ্ছে,